আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে মূলত বাংলাদেশের সমুদ্র সীমা এবং সমুদ্র আইন সংক্রান্ত বিষয়ে কথা বলব। যদিও আমাকে এখন কোর্টে যেতে হবে, বেশিক্ষণ কথা বলতে পারব না। যেহেতু আমি মূলত কর্পোরেট, সিভিল এবং ক্রিমিনাল আমার ২-৩ জন স্যারের সাথে প্র্যাকটিস করি। সেক্ষেত্রে আমাদের কোর্টের সহ প্রায় ৪-৫ টি চেম্বার রয়েছে। যদি আমি ভিডিও মূলত পিকচার এডিট করার মাধ্যমে আপলোড দিয়ে থাকি, সেক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। পাশাপাশি যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনো সাবস্ক্রাইব এবং ফলোইং করেন নাই, তারা প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখেন। যাই হোক, বাংলাদেশ রাষ্ট্রটি মূলত স্বাধীন হওয়ার পর থেকে এর সমুদ্র সীমা এবং এর ভৌগোলিক সীমানা লাভের অধিকার অর্জন করে। তারই লক্ষ্যে মূলত বাংলাদেশ প্রায় ৪,৪২৭ বর্গ কিলোমিটার সীমানা রয়েছে, যা পশ্চিমে, উত্তরে ও পূর্বে ভারতের সঙ্গে এবং দক্ষিণ ও পূর্বে মায়ানমারের সঙ্গে সংযুক্ত। দক্ষিণ ও পূর্বে মায়ানমারের সাথে মূলত ২৭১ বর্গ কিলোমিটার এলাকা পাহাড়ি চট্টগ্রাম এবং বনাঞ্চল অঞ্চলে বর্ডার রয়েছে। আর বাকি পুরো অংশটুকুই মূলত ভারতের সাথে সীমানা বাংলাদেশ শেয়ার করে। ঠিক একই রকম বাংলাদেশ মূলত বঙ্গোপসাগর অঞ্চলটি, এই বঙ্গোপসাগরটি মূলত ভারত এবং মায়ানমার তার সাথেই মূলত বর্ডার রয়েছে, বিশেষ করে সমুদ্র বর্ডার। তারই লক্ষ্যে মূলত এটি দীর্ঘদিন প্রায় অমীমাংসিত ছিল, অর্থাৎ অনির্ধারিত ছিল বর্ডারটি। কিন্তু দেখা যাচ্ছে মূলত এটি নিয়ে মূলত প্রায় সমস্যা সৃষ্টি হতো। দেখা যেত ভারতের জেলেরা মূলত বাংলাদেশের সমুদ্র সীমায় এসে মাছ ধরতেছে। আবার মাঝে মধ্যেই বাংলাদেশের জেলেরাও মায়ানমার, বিশেষ করে নৌবাহিনী দ্বারা আটককৃত হয়ে চলে যেত। এমনকি ভারতেও মাঝে মধ্যে বাংলাদেশের জেলেরা আটক বা বন্দী হতো। বিশেষ করে সমুদ্রটি মূলত অনির্ধারিত ছিল। এক্ষেত্রে প্রায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এমনকি ২০০৮ সালে বাংলাদেশ নৌবাহিনী এবং মায়ানমার নৌবাহিনীর মধ্যে ভালো বিরোধ সৃষ্টি হয়। যাই হোক, পরবর্তীতে মূলত এটি বাংলাদেশ এবং মায়ানমার এবং ভারত উভয়ই যৌথভাবে এটি মূলত সম্মতি প্রদান করে যে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই সমুদ্র সীমাটি নির্ধারণ করবে এবং বিভক্ত করবে। তারই লক্ষ্যে মূলত আন্তর্জাতিক আদালতে উভয় দেশই, এই মূলত ৩ দেশই মামলা ফাইল করে। সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের রায় প্রদান হয়। বিশেষ করে ২০১২ সালে ১৪ই মার্চ জার্মানিতে অবস্থিত আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মামলার রায় প্রদান করে, যেখানে বাংলাদেশ মূলত ২০০ নটিঙ্গেল মাইল সমুদ্র অর্জন করে, অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্জন করে এবং ১৮টি ২৮টি ব্লকে মূলত ১৮টি ব্লক বাংলাদেশের ভাগে পড়ে। অর্থাৎ ২০১৪ সালে ৭ই জুলাই নেদারল্যান্ডসে অবস্থিত স্থায়ী আদালত এর রায়ের মাধ্যমে মূলত বাংলাদেশ, মায়ানমার এবং ভারত উভয় দেশের সাথে বাংলাদেশ মূলত ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল, ১২ নটিঙ্গেল মাইল বাংলাদেশের সার্বভৌম সমুদ্র সীমা, ২০০ নটিঙ্গেল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং চট্টগ্রাম উপকূল থেকে আরও ৩৫৪ নটিঙ্গেল মাইল পর্যন্ত মহীসোপান অর্জন করে। অর্থাৎ মহীসোপানটি হলো মূলত সমুদ্রের সব ধরনের প্রাণীজ অপ্রাণীজ সম্পদের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা লাভ করা। আর ১২ নটিক্যাল মাইল পর্যন্ত মূলত হলো এটি বাংলাদেশের আকাশ এবং তলদেশ এবং সমুদ্র, এটি সার্বভৌম ভূখণ্ড, যেটি বাংলাদেশের সেনা নৌ বিমান বাহিনী নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত, যেটি এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এখানে মূলত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিশেষ করে তেল, গ্যাস, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ এগুলো আহরণ করতে পারবে এবং এর পাহারা দিতে পারবে। বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্টগার্ড এই বিশাল অঞ্চল পাহারা দিতে পারে, বিমান বাহিনী সহ এবং সামরিক বাহিনী সহ। পাশাপাশি মূলত ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান অঞ্চলটুকুতে প্রাণীজ সম্পদ এবং অপ্রাণীজ সম্পদ এগুলো মূলত উদ্ধার করতে পারবে বাংলাদেশ। এখন এই সকল অঞ্চলে দেখা যায় মূলত বিশেষ করে বাংলাদেশের এই অঞ্চলগুলো আন্তর্জাতিক সীমা
আইন রয়েছে, বিশেষ করে বিভিন্ন দেশের জাহাজ, কার্গো সহ যেগুলো চলাফেরা করার ক্ষেত্রে বাংলাদেশের সামরিক বাহিনী, বিশেষ করে নৌবাহিনী এবং কোস্টগার্ড ওরা পাহারা দিতে পারে। সেক্ষেত্রে অন্যান্য দেশের জাহাজগুলো বাংলাদেশের এবং আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলাফেরা করতে হয়। এই বিষয়গুলোকেই মূলত মেরিটাইম ল বা অ্যাডমিরালটি ল হিসেবে আমরা আইনজীবীগণ বিবেচনা করে থাকি। এইভাবে মূলত এই জাহাজগুলো এবং বাণিজ্যগুলো, ট্রেড এবং কমার্স নৌপথে হয়ে থাকে। সেই বিবেচনায় বিশেষ করে দুই ধরনের কার্যক্রম এখানে পরিচালিত হয়ে থাকে। একটি হলো আন্তর্জাতিক কার্যক্রম আর একটি হলো মূলত দেশীয় কার্যক্রম। বিশেষ করে অ্যাডমিরালটি কোর্ট বাংলাদেশে বিশেষ করে রয়েছে। মূলত হাইকোর্ট মূলত অ্যাডমিরালটি কোর্টের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সরাসরি মূলত জাজ কোর্টে না যেয়ে সরাসরি হাইকোর্টে মামলা ফাইল করতে হয় অ্যাডমিরালটি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য। তারপর আপিল বিভাগে যেতে হয়। এখন মূলত বিশেষ করে এই সংক্রান্ত সমস্যাগুলো এবং এর সমাধানগুলো জাতিসংঘের বিশেষ করে মেরিটাইম আইন রয়েছে এবং দেশীয় মেরিটাইম আইন এবং অ্যাডমিরালটি ল রয়েছে, সেগুলোর উপর ভিত্তিতে এই সকল দেশীয় এবং আন্তর্জাতিক বাণিজ্যগুলো হয়ে থাকে নৌপথে। বিশেষ করে 1942 সালে মূলত জাতিসংঘ সমুদ্র আইন সম্মেলনে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বিশেষ করে 12 নটিক্যাল মাইল সমুদ্র সীমা নির্ধারিত হয় সমস্ত দেশ সদস্য রাষ্ট্রগুলোর জন্য। মূলত এটি প্রায় 154টি রাষ্ট্র সমর্থন দেয় এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন এই আইনটি মূলত 1982 সালে জাতিসংঘ কনভেনশন দ্বারা এটি প্রণীত হয়। পাশাপাশি এই সকল আইনগুলোর পরবর্তীতে বাণিজ্য করার ক্ষেত্রে সমাধানের লক্ষ্যে মূলত আরও এটি রিফর্ম করা হয়। বিশেষ করে আন্তঃসরকারি মেরিটাইম কনসালটেন্সি অর্গানাইজেশন আইএমও এটিও তারা মূলত বিভিন্ন ধরনের লক্ষ্য নির্ধারণ করেছে, বিশেষ করে আন্তর্জাতিক আইনগুলো সংস্কার করার জন্য, যাতে বাণিজ্যগুলি সহজ হয়। যাই হোক, পরবর্তীতে আমি বিশেষ করে বিস্তারিত মেরিটাইম ল এবং অ্যাডমিরালটি লগুলো নিয়ে আলোচনা করব। আজকে মূলত সংক্ষিপ্ত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটি পুনরায় আমি সাবস্ক্রাইব এবং ফলোইং করে রাখার জন্য অনুরোধ করছি। আজকে মূলত এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।